নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ফিরে এলাম আপনাদের কাছে একটি নতুন বাঘের গল্প নিয়ে। গল্পের নাম বাঘের প্রতিবেশী। রচনা সরোজ কুমার রায়চৌধুরী। আমি তখন বিহার রাজ্যের ছোটনাগপুর অঞ্চলে একটা বড় জমিদারের সেরেস্তায় কাজ করতাম। সে অনেক দিনের কথা। এখন যেমন সেখানে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের জন্য বাস পাওয়া যায়, তখন যাতায়াতের সেসব সুবিধেই ছিল না। সম্বলের মধ্যে তখন ছিল ইআই রেলওয়ের গ্রাগু কর্ড লাইন আর পুষ্পুস গাড়ি এবং পালকি। পুষ্পুস গাড়ি একটা অদ্ভুত যান। পালকি বলো পালকি, রিক্সা বলো রিক্সা। পালকির মতো তার বডিটা, রিক্সার মতো দুটো চাকা। কতকগুলো লোক সামনে টানে আর কতকগুলো লোক পেছন থেকে ঠেলে। যারা টানে তারা ম্যালেরিয়ায় জীর্ণ দুর্বল লোক নয়, আদিম অধিবাসী, ছিপছিপে লম্বা দেহ। তারা ওখানকার যেন কষ্টি পাথরে খোদাই করা, মাথায় বড় বড় বাবরি চুল। একদমে তারা 10-12 মাইল পথ ছুটে চলে। এক শহর থেকে আর এক শহর পর্যন্ত 40-50 মাইল পথ তারা এভাবে 10-12 মাইল অন্তর চটিতে চটিতে লোক বলে নিয়ে যায়। ছোটনাগপুরের সম্বন্ধে যাদের ধারণা আছে তাদের পক্ষে বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। বাংলার সঙ্গে তার কিছুমাত্র মিল নেই। সেখানে সমতল প্রান্তর নেই, দিগন্ত প্রসারিত উন্মুক্ত ধানক্ষেতও নেই। চারিদিকে চাইলেই যেখানে চোখ পড়বে মেঘের মতো ধূসর পাহাড়ের পর পাহাড় যেন আকাশে গিয়ে মিশেছে। আর যোজনব্যাপী ঘন বনের মধ্যে দিয়ে চলেছে উঁচু নিচু ঢেউ খেলানো পথ। অনেক দূরে দূরে ধারে ধারে ছোট ছোট গ্রাম। সে গ্রাম বাংলার গ্রামের মতো বড় নয়, সুন্দরও নয়, সমৃদ্ধও নয়। তা মাত্র কয়েকখানি অতি জীর্ণ কুড়ে ঘরের সমষ্টি মাত্র। আর যে ঘন বনের কথা বললাম, তাও ট্রেনে চলতে রেল লাইনের দুপাশে লতাগুল্মে ঢাকা যে দুষ্প্রবেশ জঙ্গল বাংলাদেশে চোখে পড়ে তার মতোও নয়। দূর থেকে সেই নীল বন ঘন দেখায় সত্যি, কিন্তু ভেতরে এলেই কতকগুলো গাছের সমষ্টি ছাড়া আর কিচ্ছু নয়। তা জঙ্গল নয়, দুষ্প্রবেশ্য তো নয়ই। সেখানে কেবল বড় বড় শাল, আমলকি, পলাশ ও মহুয়া গাছ। দেখবে শাল গাছে সাদা ফুল ফুটেছে, পলাশ মহুয়া লালে লাল, যেন বনে কে রঙের আগুন ধরিয়ে দিয়েছে। দেখবে তারই মধ্য দিয়ে অসংখ্য ছোট ছোট পাথর নুড়ি ডিঙিয়ে একটা বেতের মতো লিকলিকে নদী ছোট মেয়ের মতো হাসতে হাসতে লাফিয়ে লাফিয়ে চলেছে। হয়তো দেখবে অসংখ্য টিয়া পাখি মহুয়া বনে মধু খেতে ন্যাড়া গাছ ছেয়ে ফেলেছে। সে এক অপূর্ব শোভা। যদি রাত্রে কখনো সেদিকে যাও, দেখবে সেই অন্ধকারে কালো বনের স্থানে স্থানে আগুন জ্বলছে। কাঠুরেরা কাঠ কাটছে, তারই ঠক ঠকা ঠক শব্দ উঠেছে। মাঝে মাঝে তারা হাঁক দিয়ে পরস্পরের সাড়া নিচ্ছে। সেই হাঁকে ঘুমন্ত বন থেকে থেকে শিউরে উঠছে। কিন্তু সাড়া নিচ্ছে কেন জানো? বাঘের ভয়। ছোটনাগপুরের জঙ্গল বাঘে ভরা। যে সে বাঘ নয়, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব। সে বাঘ এক মস্ত বুনো মোষকেও পিঠে ফেলে নদী লাফ দিয়ে পার হতে পারে। সুতরাং কাঠুরেদের সাহস এবং শক্তির কথাটা একবার ভাবো। সেই রাত্রে অন্ধকার জঙ্গলে
তারা 25-30 জন একা একা দূরে দূরে ছড়িয়ে পড়ে নির্ভয় কাঠ কাটছে। তাদের কত আত্মীয় যে ওভাবে বাঘের পেটে গেছে তার ইয়ত্তা নেই। তেমনি ওদের যদি জিজ্ঞেস করো তাহলে জানতে পারবে ওরা কত গুলি করে বাঘ মেরেছে, বন্দুক দিয়ে নয়, ওদের কোমরে যে অতিরিক্ত একখানা কুড়ুল থাকে তাই দিয়ে। সে শক্তি সাহস না থাকলে কখনো ওরা বাঘের রাজত্বের মধ্যে বাস করতে সাহস করত না। ওদের কর্মঠ, শক্তিমান অথচ ছিপছিপে শরীরের নিখুঁত গড়নের দিকে চাইলেই বুঝতে পারবে ওদের রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিবেশী হওয়ার যোগ্যতা আছে। জমিদারের কাজে আমাকে বনে জঙ্গলে ঘুরতে হয় প্রায়। সে পথে ওরাই আমার সঙ্গী, আমার বাহক, আমার বন্ধু। ওদের সঙ্গে আমার খুব ভাব। ওরাও আমাকে দেখে খুব খুশি হতো, আমাকে ভালোবাসতো। সত্যিকারের বন্ধুত্ব করতে যদি চাও, ওদের চেয়ে বড় বন্ধু তুমি পাবে না। খল কপটতার চিহ্ন মাত্র নেই। তোমার একটা কথায় ওরা এক মুহূর্তে প্রাণ নিতেও পারে আর দিতেও পারে। ওদের ডাকাতি বলো, সাধু বলো, কিন্তু ওরা ভালোবাসার প্রতিদান দিতে জানে। জীবনের 20টা বছর ঘনিষ্ঠভাবে মিশে ওদের সম্বন্ধে এই ধারণা আমার বদ্ধমূল হয়েছে। ছোটনাগপুরের জঙ্গলের পথে সন্ধে হলে চটিতে আশ্রয় নেওয়াই ভালো। অন্নগত প্রাণ চাকুরিজীবী আমি অন্তত তাই করতাম। সন্ধ্যার মুখে চটি কিংবা ডাক বাংলো পেলে আমি সেখানেই রাত্রি যাপন করতাম। চাল, ডাল, নুন, তেল আমার সঙ্গেই থাকতো, কিছু আলু বেগুনও। হয়তো সকলের জন্য ভাতে ভাত চড়িয়ে দিতাম, নয়তো পাউরুটি আর জেলি। আমার বন্ধুরা বড় শীতে আগুন দিয়ে তার চারিধারে সকলে মিলে চক্রাকারে বসত। তাদেরই কাছে হয়তো একটা ডেক চেয়ার, নয়তো একটা পায়া ভাঙা খাটিয়ায় শুয়ে থাকতাম। তারপর গল্প, ওদের বাড়িঘরের গল্প, শিকারের গল্প, ভূত প্রেত দেবদেবীর গল্প, ওদের জীবনযাত্রার কত কি গল্প। প্রথম প্রথম আমার সেসব অদ্ভুত লাগতো, কতক বা বিশ্বাসও হতো না। কিন্তু যতই ওদের চিনতে লাগলাম ততই বুঝলাম আমাদের গল্প লিখিয়েদের মতো আগাগোড়া বানিয়ে বলা ওদের আদিম মানব পক্ষে অসম্ভব। ওরা সত্যবাদী। তার কারণ মিথ্যা বানিয়ে বলবার জন্য যে কল্পনা শক্তি দরকার তা ওদের নেই। সেই কারণেই ওদের কাছ থেকে যেসব গল্প শুনতাম তার বেশিরভাগই আগাগোড়া সত্যি। কোনোটার মধ্যে যদি কিছু মিথ্যাও থাকে তাও একেবারে মিথ্যা নয়। মোটামুটি একটা সত্যি গল্পের উপর কিছু পরিমাণ কল্পনা রং চড়ানো মাত্র। কিন্তু রং চড়ানোর অভ্যাস না থাকায় তা খুব সহজেই ধরা পড়ে যেত। এমন একদিন হয়েছে, গল্প যখন পুরো দমে চলছে ঠিক তখনই বাঘের ডাক শোনা গেল অত্যন্ত কাছে। খোলা জানালা দিয়ে দেখা যেত প্রকাণ্ড বড় একটা বাঘ নবাবী চালে হেলে দুলে চন্দ্রালোকিত মাঠের উপর দিয়ে চলেছে, কিংবা হয়তো এক পাল হঠাৎ সমরাভিযানকারী সৈন্যদলের মতো দ্রুত বেগে চলেছে। এ জঙ্গলের অধিকাংশ বাঘই আমার বন্ধুদের পরিচিত। প্রত্যেক বাঘের তারা নামকরণ করেছে। চেহারা দেখে তো বলতে পারতই, ডাক শুনেও অনেক সময় বলে দিতে পারত ওটা কালুয়া না তালুয়া। বিশেষভাবে পরিচিত ছিল একটা একচক্ষু ব্যাঘ্র। এর ডাকের এমন বৈশিষ্ট্য ছিল
যে আমার মতো অনভিজ্ঞ লোকের পক্ষেও তাকে চেনা সম্ভব হয়েছিল। এই বাঘটার জীবনের ইতিহাসে রঙ্গির কুঠারের চিহ্ন ছিল। রঙ্গি আমার বাহক বন্ধুদের মধ্যে সবচেয়ে কম বয়সের। ফুল তার অত্যন্ত প্রিয়। সব সময় তার কানে একটা সুন্দর ফুল গোঁজা। শত কাজের মধ্যেও কোথাও একটা সুন্দর ফুল দেখলেই সেটা তার চাই। যখন ওর বয়স 16 কি 17, সেই সময় ওই কানা বাঘটির হাতে ওর বাবার মৃত্যু হয়। ঘটনাটিকে আরো একটু বড় করেই বলি। রঙ্গির বাবা কখনো ফুসফুস টানেননি। সে ছিল দুর্ধর্ষ গোছের লোক। ফুসফুস টানার মতো নিরীহ কাজে তার মন বসেনি। গভীর রাত্রে জঙ্গলে গিয়ে সে কাঠ কাটত। পিছন থেকে আচমকা এসে বাঘ না আক্রমণ করতে পারে সেই জন্য আর সকলের মতো সব সময় কাঠের আগুন জ্বালিয়ে রাখত। আর সকলের মতো একখানা কুড়ুল দিয়ে সে কাঠ কাটত, আর জরুরি অবস্থার জন্য একখানা সব সময় পেছন দিকের কোমরে গুঁজে রাখত। সেই কুড়ুলে জঙ্গলের অনেক বাঘ সে মেরেছে। শক্তিশালী বলে তার খুব খ্যাতি ছিল। রঙ্গির বাবা রাত্রে জঙ্গলে গিয়ে কাঠ কাটত, আর দিনের বেলায় শহরে গিয়ে তা বিক্রি করে আসত। এটাই তার কাজ ছিল। রঙ্গি যখন ছোট, বাড়িতে যে ছাগল মোষ ছিল তাই চড়ানো ছিল তার কাজ, আর বাঁশি বাজানো। সকালে উঠে কিছু খেয়ে নিয়ে মোষের পিঠে চড়ে বাঁশি বাজাতে বাজাতে সে যেত মাঠে। কানে গোজা থাকতো ফুল। কখনো কখনো ছোট ভাইটিকেও নিজের কোলের কাছে নিয়ে মোষের পিঠে সে চড়ে পড়ত। তাকেও তো মোষ চড়ানো শিখতে হবে। রঙ্গির 16-17 বছর বয়স হলো। কতকাল সে আর নাবালকের মতো মোষ চড়াবে? এইবার তো তাকে বাপের সঙ্গে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হবে, শহরে গিয়ে তা বিক্রি করেও আসতে হবে। তার তো আর মোষ নিয়ে চিরকাল ছেলে মানুষের মতো পড়ে থাকলে চলবে না। অবশ্য শুধু যে সে মোষ চড়াতো তা নয়, সে তীর ধনুক দিয়ে কখনো কখনো খরগোশ, কখনো বা পাখি শিকার করত। বাড়ির রান্নার জন্য ছোট ছোট শুকনো ডালপালাও বয়ে নিয়ে আসতো। কিন্তু তখন তার বিয়ের কথা হচ্ছিল, সুতরাং ওসব নিরীহ নেশা ছেড়ে দিয়ে তাকে জঙ্গলে যেতে হবে। মাঝে মাঝে যেতেও, কিন্তু পুরোপুরি সাবালিক হবার আগেই একটা দুর্ঘটনা ঘটল। একদিন সকালে তার বাপের সঙ্গে লোকেরা এসে খবর দিল তার বাপকে বাঘে নিয়ে গেছে। বাড়িতে কান্নার রোল উঠল। প্রতিবেশী মেয়ে পুরুষ সব কাজ ফেলে দিয়ে এলো তার মাকে সান্ত্বনা দিতে। ওদের মধ্যে এরকম ঘটনা বিরল নয়, আশ্চর্যেরও নয়। কিন্তু রঙ্গির বাবা ছিল এ অঞ্চলে সবচেয়ে বলবান ব্যক্তি। অনেক বাঘ সে কুড়ুলের আঘাতে মেরেছে। তার মতো লোককে হঠাৎ এসে বাঘে নিয়ে গেল, সে কিছু করতে পারল না, এটাই আশ্চর্যের। কিন্তু রঙ্গির বাবার একটা ত্রুটি হয়েছিল, যা তার এতদিনের কাঠুরে জীবনের মধ্যে আর কখনো ঘটেনি। কাঠ কাটতে কাটতে সে অন্যমনস্ক হয়ে পড়েছিল। একটা গাছ কেটে সে আর একটা গাছ কাটতে লাগলো, তারপর আর একটা। তার যেন কাঠার নেশা চেপে গেছিল। কাঠ কেটে চলেছে তো চলেছেই, কাঠের স্তূপ তৈরি করেছে। এমনকি অতগুলো কাঠ কি করে বয়ে নিয়ে যাবে তা পর্যন্ত ভাবেনি। ইতিমধ্যে নতুন কাঠের অভাবে তার পেছনের আগুন যে কখন নিভে গেছে সেদিকে তার খেয়ালই নেই। শুধু নিভেই গেছে তা নয়, কাঠ কাটার নেশায় সে নিজেও যে তার থেকে অনেকখানি দূরে সরে এসছে
তাও সে বুঝতে পারেনি। সুযোগের অপেক্ষায় বাঘ অনেকক্ষণ থেকেই বোধহয় ঘুরছিল। আগুন নিভে যেতেই নতুন শিকারের লোভে তার নিশ্চয়ই জিভে জল এসে গিয়েছিল। তার উপর যখন রঙ্গির বাবা সেখান থেকে খানিক দূরে সরে গেল, তখন সে আর লোভ সামলাতে পারল না। পিছন থেকে আচম্বিতে এসে এক থাবায় তার ঘাড় ভেঙে দিয়ে সে কোনো শব্দ করার আগেই বাঘ তাকে মুখে নিয়ে অদৃশ্য হয়ে গেল। দুটো কুড়ুল কোনো কাজেও এলো না। অবশ্য এই তাদের অনুমান, এ দৃশ্য কেউ চোখে দেখেনি। দেখলে এ দুর্ঘটনা ঘটবেই বা কেন? ফিরে এসে রঙ্গি এই ঘটনা শুনল। সে তখন মোষ চড়াতে গিয়েছিল। একটা কথাও সে বলল না। বাইরের দাওয়ায় তার শোকার্ত মা লুটিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। তার মেজ ভাই উঠানের একপাশে কাঁদছে, আর সবচেয়ে ছোট বোনটি কিছু বুঝতে না পেরে একটা আঙুল মুখে পুরে বিহ্বলের মতো কাঁদছে। তাদের থেকে দূরে দাওয়ায় এক পাশে রঙ্গি দুই হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে ঝিম হয়ে বসে রইল। অনেকক্ষণ পর যখন সে চোখ তুলে চাইল, তখন তার চোখ দুটো জবা ফুলের মতো রক্তবর্ণ, তার মধ্যে এক ফোঁটাও জল নেই। রঙ্গি একটা কথাও কইল না। নিঃশব্দে উঠে ঘরের ভেতর থেকে তার তীর ধনুক বের করল আর একটা কুড়াল। তারপর কেউ কিছু বোঝার আগেই সে উল্কার বেগে বেরিয়ে গেল জঙ্গলে, যেখান থেকে তার বাবাকে বাঘে নিয়ে গেছে। সেখানে শুধু তার মাথায় বাঁধার ছোট ন্যাকড়াটাই পাওয়া গেল। সেখান থেকে উন্মাদের মতো সমস্ত বনময় রঙ্গি ছুটে বেড়াতে লাগলো। তার বাপকে খুঁজে বের করবে সেই বাঘটাকে। তারপরে রয়েছে সে আর তার তীর ধনুক ও কুড়ুল। তারই জন্য সমস্ত বন সে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। সে জানে কিরকম জায়গায় দিনের বেলায় বাঘ লুকিয়ে থাকে। পাহাড়ের গুহায়, ঘন সন্নিবিষ্ট শাল গাছের অন্ধকার ছায়ায়, নদীর বাঁকে বাঁকে, সর্বত্র সে খুঁজতে লাগলো। নদীর ভিজে বালুর তীরে সে বাঘের পদচিহ্ন খুঁজে বেড়াতে লাগলো। না খুঁজে সে জলগ্রহণ করবে না, বাড়িতেও ফিরবে না, এই তার কঠিন পণ। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে অপরাহ্ন। গাছের ছায়া বড় থেকে ছোট হলো, আবার ছোট থেকে বড়, কিন্তু কোথাও সন্ধান পাওয়া গেল না, না বাঘের না তার বাবার। সেই সকালে সামান্য দুটি খেয়ে রঙ্গি বেরিয়েছিল। এর মধ্যে এক ফোঁটা জলও গ্রহণ করেনি। ক্ষুধা তৃষ্ণা সমস্ত কিছু যেন তাকে ত্যাগ করেছে। পরশুরাম যেমন কুঠার হস্তে সমস্ত ভারত পরিভ্রমণে বের হয়েছিলেন, রঙ্গি তেমনি ব্যাঘ্র নিধনের জন্য সমস্ত বন দাপাদাপি করে বেড়াতে লাগলো। কিন্তু কিছুতেই বাঘের সন্ধান পাওয়া গেল না। সন্ধ্যা হয়ে আসে, সূর্য অস্ত যাবার আর দেরি নেই। আমলকি গাছের আড়াল থেকে দেখা যায় লাল সূর্য, তার ছায়া এসে পড়েছে নদীর জলে। রঙ্গি নদীর ধার দিয়ে উন্মত্তের মতো চলে। কখন দুপুর এলো, কখন বিকেল এলো, তার খেয়ালই নেই। সন্ধ্যা যে হয়ে আসে, এখনই সূর্য অস্ত যাবে, বনে নামবে অন্ধকার, সেদিকেও তার ভ্রুক্ষেপ নেই। সে চলেছে তো চলেছেই। হঠাৎ এক সময় সে থমকে দাঁড়ালো। নদীটা যেখানে পূব দিকে বেঁকেছে,
তারই আড়ালে কয়েকটা আমলকি গাছের নিচে খসখস খুটখুট শব্দ হচ্ছে না? রঙ্গী সচকিত হলো। উঁকি দিয়ে চেয়ে দেখে সত্যি তার দিকে পিছন ফিরে একটা মস্ত বাঘ একটা নরদেহর ওপর থাবা দিয়ে বসে আছে। বিদ্যুতের মতো তার সমস্ত শরীরে একটা শিহরণ খেলে গেল। চোখের পলকে সে তার তীরধনুক গুছিয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে বাঘটা এদিকে চাইতেই তীরটা একেবারে তার চোখে গিয়ে বিঁধল। হতচকিত বাঘ লাফিয়ে জলে পড়ল এবং সেখান থেকে একটা আর্তনাদ করে ওদিকে জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে রঙ্গিও সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন জ্ঞান হলো, দেখল তার গ্রামের লোকেরা তার চারদিকে বসে জটলা করছে। তারাও সমস্ত দিন রঙ্গির সন্ধান করেছে। বাঘের গর্জনে আকৃষ্ট হয়েই তারা এইখানে এসেছে। সেই থেকে ওই বাঘটির এক চোখ অন্ধ। বোধ করি আচমকাতে লাফ দিতে গিয়েই তার পাটাও ভেঙে যায়। এখনো সে সেই অবস্থাতেই আছে। সে যাই হোক, রঙ্গির মা আর তাকে কাঠ কাটতে যেতে দেয়নি। সে তাই তার পৈতৃক কাঠুরে ব্যবসা ছেড়ে এখন ফুসফুস টানছে। কিন্তু বাঘের ডাক শুনলে এখনো তার চোখ হিংস্রতায় জ্বলে ওঠে।